মানুষের বয়স যত বাড়ে তত বাড়ে তার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা তাকে শিক্ষা দেয় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে। কিন্তু মাত্র 15 বছর বয়সের কারো কাছ থেকে তেমনটা প্রত্যাশা করা যায় না। সেই বয়সের সিদ্ধান্ত অনেকটাই তাড়িত হয় আবেগ, মোহ আর বলতে গেলে অনেকটাই অ্যাডভেঞ্চার দ্বারা। আজ ক্রাইম ওয়াচে আমরা বলবো সেই 15 বছরেরই এক মেয়ে নিশুর কথা, যে কিনা প্রেমের খরস্রোতা নদীতে গন্তব্য না জেনেই ভাসিয়েছিল তরী। কিন্তু সে যাত্রার কয়েক ঘন্টার মধ্যেই তার ভালোবাসার মানুষটার হাতেই খুন হতে হয় তাকে। শুধু তাই নয়, বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয়েছিল বরিশালের এক কবরস্থানে। তবে দর্শক, শুরুতেই থাকছে আমাদের নিয়মিত আয়োজন আইন কি বলে, আর ফলো আপ আয়োজন ফিরে দেখি। কোনো অপরাধী বা সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করার পর প্রাথমিক অবস্থায় তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। সেই সময়টাতে তাকে যে ঘরে রাখা হয় সেটাকে বলা হয় হাজতখানা। আর সেই হাজতখানায় আসামি বা সন্দেহভাজন কাউকে রাখার ব্যাপারেও কিছু নীতিমালা আছে। সেই নীতিমালার মধ্যে আটককৃত ব্যক্তি কতটুকু জায়গা পাবে, কতটুকু খাবার পাবে, তার দেখাশোনায় বা কিভাবে করা হবে, এমন ব্যাপারগুলো অন্তর্ভুক্ত আছে, যার অনেকগুলোই মানা হয় না। চলুন আমরা একজন আইনজীবীর কাছ থেকে জেনে আসি এমন ঘটনার ক্ষেত্রে আসলেই কি আছে আইনে। প্রত্যেকটি থানায় প্রত্যেকটি বন্দীর জন্য 36 বর্গফুট স্থান রাখতে হবে। সরকার কর্তৃক অনুমোদিত সর্বাধিক কতজন পুরুষ এবং মহিলা থানা হাজতে থাকতে পারবে সেই সম্পর্কে ইংরেজি এবং মাতৃভাষায় হাজতখানার বাইরে সেটা টাঙিয়ে রাখতে হবে। সরকার কর্তৃক অনুমোদনের বাইরে যদি কোনো বন্দী আসে, অর্থাৎ অতিরিক্ত বন্দী আসে, সেখানে রাখা যাবে না। যদি কোনো বন্দী থানাতে আসে এবং হাজতখানা প্রেরণের পূর্বে তার দেহে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা সেটা খুব সতর্কতার সাথে পরীক্ষা করতে হবে। এবং এই পরীক্ষার সময় যদি দেখা যায় তার দেহে কোনো আঘাতের চিহ্ন আছে, তাহলে সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো লিখে সাধারণ ডায়েরি করতে হবে। প্রয়োজনে তাকে ডাক্তারের কাছে পাঠাতে হবে। যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা বা ফাঁড়ির দায়িত্বে আছেন, তিনি যখন থানা হাজতে বন্দীকে প্রেরণ করবেন তখন তার কাছে যে জিনিস আছে সেই জিনিসগুলো তিনি নিজের তত্ত্বাবধানে নেবেন। একটি কাগজে তার জব্দ লিস্ট, অর্থাৎ কি কি জিনিসগুলো তিনি নিলেন তার প্রাপ্তি স্বীকার করে সেই কপি বন্দীকে দেবেন। এখানে মহিলাদের ব্যাপারে স্পষ্ট করে বলা আছে যে মহিলাদের হাতের কোনো কাচের, শাক বা লোহার কোনো চুড়ি থাকলে সেটা সরানো যাবে না। থানা হাজতের মধ্যে বন্দী পলায়ন করতে পারে কিনা বা আত্মহত্যা করতে পারে কিনা এমন কোনো অস্ত্র বা লাঠি বা দড়ি থাকলে বা তার নাগালের মধ্যে থাকলে সেটাকে সরিয়ে ফেলা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে থানায় যে সমস্ত বন্দীদেরকে রাখার কথা বলা আছে যতটা সংখ্যা ঠিক তার বেশি অনেক সময় রাখা হয়ে থাকে। শুধু তাই না, যদি কোনো বন্দীর কাছ থেকে কোনো জিনিস নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তাকে যেটা প্রাপ্তি স্বীকার করে যেটা লিস্ট থানা থেকে দেওয়া কথা সেটা কিন্তু দেওয়া হয় না। এক্ষেত্রে বন্দী ইচ্ছে করে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারে ও বা অভিযোগ করতে পারে, বা যখন তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হচ্ছে তখনও সেটা বলতে পারেন। গত প্রায় 1 বছরে ক্রাইম ওয়াচে যে বিষয়গুলো নিয়ে প্রতিবেদন প্রচার করা হয়েছে তার মধ্যে একমাত্র ইঞ্জিনিয়ার সুমন হত্যাকাণ্ড নিয়েই বেশিরভাগ দর্শক সবচেয়ে বেশি জানতে চেয়েছেন। সে ঘটনায় মুসলমান হবার পরেও একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারকে হত্যা করে আগুনে পুড়িয়ে হিন্দু রীতিতে সৎকার করা হয়েছিল। অনেকেই জানতে চেয়েছিলেন ওই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলছি না কেন। আসলে ঘটনাটির অগ্রগতি হয়েছে অনেক ধীরে ধীরে। এতদিনে ওই হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে এনেছে পুলিশ। বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে তারা আসামিকে ধরতে। চলুন ফিরে দেখি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কম্পিউটার বিশেষজ্ঞ ছিলেন সুমন। তাকে অপহরণ করে কুমিল্লার চান্দিনায় নিয়ে খুন করা হয়। আর এই খুনের নেপথ্যে ছিলেন একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা। ওই কর্মকর্তার নাম জামান ওরফে রাব্বানি। সুমনের বিরুদ্ধে অভিযোগ ছিল ওই কর্মকর্তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে সুমনের। আর এ বিষয়ে সুমনের ভাষ্য ছিল তারা ছিল সহপাঠী এবং বন্ধু মাত্র। ঘটনা যাই হোক, সুমনকে মিরপুর থেকে অপহরণ করে চান্দিনায় নিয়ে খুন করা হয়। এরপর অজ্ঞাত আর হিন্দু পরিচয়ে তাকে দাহ করা হয় সেখানেই। এক পর্যায়ে বের হয়ে আসে সুমনের পরিচয়।
জামান ওরফে রাব্বানীকে তার কর্মস্থল থেকে চাকরিচ্যুত করা হয়। আর এরপর থেকেই সে পলাতক। পুলিশ আর তাকে খুঁজেই পাচ্ছে না। তবে তাকে ধরার জন্য চেষ্টা চলছে পুলিশের। আর জামান যাতে দেশ ত্যাগ না করতে পারে, পুলিশ সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগকে। অপরদিকে সুমনের এই হত্যাকাণ্ডের ঘটনার প্রথম তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেও পুলিশ বিভাগীয় তদন্ত শুরু করেছে। তার বিরুদ্ধে পাওয়া গেছে কর্তব্যে অবহেলার অনেক অভিযোগ। এবার মূল প্রতিবেদন। অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম মুন্সিগঞ্জের 15 বছর বয়সের এক মেয়ে নিশুর কথা। 10ম শ্রেণীর ছাত্রী নিশুর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তারই এক চাচাতো ভাইয়ের সাথে। ঘর ছেড়ে পালানোর পথে নিশুর মৃত্যু হয়েছে, আবার তার সেই প্রেমিক তার চাচাতো ভাইয়ের হাতেই। ঘটনার বৈচিত্র্যের কারণেই এটা উঠে এসেছে আমাদের এবারের ক্রাইম ওয়াচে। চলুন পারভেজ খানের কাছ থেকে জেনে আসি ঘটনার পুরোটা। মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কাজিরগাঁও গ্রাম। সেই গ্রামে বাড়ি আসমা আক্তার নিশুর। ছোটবেলাতেই বাবাকে হারায় সে। নিশু সহ 3 মেয়েকে নিয়ে তার মা জাহানারা বেগমের সংসার। এর মধ্যে বড় বোন সোনিয়ার বিয়ে হয়ে গেছে। বাড়িতে সদস্য বলতে ছিল নিশু আর তার মা। ছোটকালের আব্বা মারা গেছে, আমি 3টা বাচ্চা লিয়েছি, 3টা মেয়ে, যে ওগুলো মুখে থেকে চেয়ে রয়েছি। আজকে এই মেয়েরা কেমনে মাইরা সহ্য করেন যায়। এই যে বাড়িটি দেখছেন, এটা অসীমদের। প্রতিবেশী বললে ভুল হবে, ঠিক হবে যদি বলি একই উঠোনেই বাড়ি নিশু আর অসীমদের। অসীম নিশুর দূর সম্পর্কের চাচাতো ভাই। আবার নিশুর কথায় ফিরে আসি। চটপটে স্বভাবের মেয়ে ছিল নিশু। নিজের বাড়ি, স্কুল অথবা আত্মীয় স্বজনের বাড়ির যে কোনো উৎসব অনুষ্ঠানে সবাইকে মাতিয়ে মধ্যমণি হয়ে থাকত সে। 2008-এর ফেব্রুয়ারি বিয়ে হলো নিশুর বড় বোন সোনিয়ার। ছবিগুলোতে ফুটে ওঠে 15 বছরের নিশুর উচ্ছল আর দুরন্তপনার দিনগুলো। আবারও ফিরে আসি অসীমের প্রসঙ্গে। সবাই বলছে অসীম একটু বখাটে ধরনের ছেলে। শুধু অসীম নয়, 4 ভাইয়ের মধ্যে 3 ভাই বকে গেছে অনেক আগেই। অসীমের বড় 2 ভাইয়ের মধ্যে একজন 30 বছরের সাজাপ্রাপ্ত, যে এখন কারাগারে। আর এক ভাই পুলিশের ভয়ে দেশ ছাড়া। ওরা 3 জন সন্ত্রাসী। ওদের খুন খামারি, কাইজা ঝগড়া, লুটতরাজ এইসব নিয়ে সাভারে ব্যস্ত ছিল বেশি। সাভারে কোন এলাকায় থাকতো? সাভার টাউন প্রপারে 2 নম্বর ওয়ার্ডে ইস্টানে। ইস্টানের মধ্যে বাসাও ছিল ইস্টানে, এখন বাসা নাই। ওরা অনেক অপকর্মে জড়ায় থাকতো সবসময়। কি করতো ওয়াসিম? মূলত কি করতো ওয়াসিম? কোনো কিছু করতো না, খারাপ পোলাবাইনি আড্ডা ঠাড্ডা করতো। ওখানে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকতো। ওই প্রায় বর্ষখানিতে ওখান থেকে চলে আসছে। কিন্তু এত সব ভালো খারাপের বিচার করবেন সাবধানীরা। কিন্তু এতটা সাবধানী ছিল না নিশু। আর তাই তো একই উঠোনের 2টি পরিবারের 2 জন, নিশু আর অসীমের মধ্যে হয়ে গেল প্রেম। সেও এখন থেকে 14 মাস আগের কথা। 6 মার্চ 2008 সাভারের এক কাজী অফিসে গিয়ে 14 মাসের ভালোবাসার সফল পরিণতি দিল অসীম আর নিশু। বিয়ে করল তারা। 12 মার্চ 2008 নিশুর মা জাহানারা বেগম এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গেলেন ঢাকায়। সঙ্গে নিতে চেয়েছিলেন নিশুকে, কিন্তু রাজি হয়নি সে। কারণ তার ছিল অন্য পরিকল্পনা। মাকে বলেছিল সে পরদিন পাশের গ্রামে তার বোনের বাড়িতে যাবে। 13 মার্চ 2008 নিজের প্রয়োজনীয় যা কিছু নেওয়া সম্ভব তা ব্যাগে ভরে বাসা থেকে বেরিয়ে পড়ল নিশু। নিশু আর অসীম যখন পালায়, তখন অসীমের পকেটে মাত্র 1500 আর নিশুর হাতে 6 থেকে 700 টাকা। কিন্তু তাতে কি আর হয়? নিশুর হাতে ছিল সোনার আংটি। ঢাকার তাঁতিবাজারে সেটা বিক্রি করে আরো 2000 টাকা যোগ হলো তাদের হাতে। তারপর সদরঘাটে গিয়ে বরিশালের মেহেদিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা। বিকেলেই উঠে পড়ে লঞ্চ রাজহংস 7-এ। নিশুকে হারিয়ে যখন দিশেহারা তার পরিবার, তখন বেওয়ারিশ লাশ হিসেবে নিশুর স্থান হয়েছে মুন্সিগঞ্জ থেকে অনেক দূরের এক শহর বরিশালের এক কবরস্থানে।
গ্রেপ্তার করা হয়েছে নিশুর প্রেমিক খুনি ওয়াসিমকে। ধরিয়ে দিয়েছে ওয়াসিমেরই বাবা। কিভাবে সে খুন করেছে নিশুকে তা বলেছে আমাদের কাছে। তা শুনবো, তবে ছোট্ট একটা বিরতির পর। আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি ক্রাইম ওয়াচে। বরিশালের মেহেন্দিগঞ্জের পুলিশ খুঁজে পায়নি নিশুর পরিচয়। লাশ সংরক্ষণের চেষ্টা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সে মর্গের আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি তখনও। এবার আমরা যাব বরিশালেও। 14 মার্চ 2008, এই সেই রাজহংস। নিশুকে খুনের পর গন্তব্যস্থল মেহেদিগঞ্জের লালখারাবাদের আগের ঘাটে নেমে পড়ে ওয়াসিম। লালখারাবাদ নামার কথা ছিল, তারপর যে লালখারাবাদ ঘাট আসতেছে তখন আমি ওই কেবিন আসি, 11 নম্বর কেবিন আসি। আসার পর দেখি যে কেবিনটা তালামারা দেখে তারপর আমি মনে করে ভাবলাম যে হয়তো বাইরে ঘুরতেছে, নাহলে নিচে গেছে। তারপরে নিচে খুঁজলাম, আশেপাশে খুঁজে দেখি যে না, কোথাও দেখতেছি না। তারপর আমি এই জানালা দেওয়া যে উকি দেওয়ার পর দেখা যায় যে ভিতরে গ্লাস দিয়ে দেখা যাইতেছে যে ভিতরে লোক আছে, মহিলা শো অবস্থায়। তো তখন আমি দরজা নক করতে থাকি। দরজা নক করলে কোনো সারা শব্দ আসে না, অনেকক্ষণই দরজা নক করি। তারপর যে কোনো সারা শব্দ পাই না, তারপর আমি লঞ্চ করতে জানার পর তারা আইসা কাজিরহাট ক্যাম্পের থানা পুলিশের কাছে জানায় খবরটা। বাহির থেকে তালা দেওয়া ছিল, বন্ধ করা ছিল। আমরা কড়া ছুটায় ভিতরে প্রবেশ করি। সেখান থেকে আমরা বাহ্যিক যে দৃশ্য, ওই সময় ছবি নেই, ক্যামেরাম্যানের মাধ্যমে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠাই। সিদ্ধান্ত হয় পরিচয় জানার আগ পর্যন্ত নিশুর মৃতদেহ সংরক্ষণ করা হবে হাসপাতালের মর্গের ফ্রিজে। কিন্তু বিধি বাম, সে মর্গের আনুষ্ঠানিকতা তখনও সম্পন্ন হয়নি। উদ্বোধন না হবার কারণে চালুই হয়নি সেই হিমাগার। আমি লাশটা সংরক্ষণ করার চেষ্টা করি। মেডিকেল কলেজের প্রিন্সিপাল, মেডিকেল হাসপাতালের পরিচালক, তাদের সঙ্গে কথা বলি যে আমি লাশটা ফ্রিজে রাখার সংরক্ষণের জন্য অনুরোধ করি, যে তাদের বিধি মোতাবেক তাদের যে বিল হয় আমরা বিলও দিয়ে দেবো। কিন্তু তারা আমাদেরকে নিরাশ করলেন। তারা বললেন যে যেহেতু ওটা আনুষ্ঠানিকভাবে ওপেন হয়নি, এর জন্য লাশ রাখার কোনো ব্যবস্থা নেই। দিনটি ছিল 15ই মার্চ। অগত্যা আঞ্জুমানে হেমায়েতুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবেই নিশুর লাশ দাফন সম্পন্ন করা হয় বরিশালের মুসলিম কবরস্থানে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি, সেজন্য বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। তখন পর্যন্ত নিশুর কোনো খবরই জানত না তারা। সব খোঁজাখুঁজি বিফলে যায়। অসীমকে তারা কিছুটা সন্দেহ করেছিল বটে, কিন্তু তা জোরালো করার উপায় ছিল না। কারণ নিশুকে খুন করে সরাসরি বাড়িতে চলে এসেছিল অসীম। তার আচরণেও ছিল না কোনো অস্বাভাবিকতা। ও ছেলেটা যে এরকম করে আমরা জীবনে ভাবতে পারিনি। আমাদের চাচতো ভাই আমরা কত ভালো জানছি, ও জানছে। আচ্ছা, ওই আমাদের এত অনেক নিশুরে আমি কয়েকদিন জিজ্ঞেস করছি, নিশু তোর সাথে ওর কোনো সম্পর্ক আছে? কয় না। আমি তুই কি ওর ভালোবাসিস? কয় না। তুমি কি বলো আপু, একটা নেশাখোর, জুয়াখোর, ওর মতো ছেলেরা আমি পছন্দ করুম, তুমি এটা কি করে ভাবলা? 23 মার্চ 2008, ঘটনার প্রায় 8 দিন পর পুরাতন পত্রিকা পড়তে গিয়ে একটা খবরে আটকে যায় স্থানীয় এক পল্লী চিকিৎসকের চোখ। তিনি প্রথমেই বুঝতে পারলেন পত্রিকার ছবিটি নিশুর। তো পুরান পত্রিকাগুলো আমরা অনেক সময় লারি সারি পরে দেখি, কি দেখলাম ভিতরের পেজে ছবিটা ওই একটা পরিচিতির ছবির মতন মনে হইল। সবসময় আসে যায় মেয়েটা। দেখার পরে ওই গ্রামের ওই বাড়ির এক মহিলা আসছিল বাচ্চা নিয়ে। তো বললাম আর কি যে ঘটনাটা আপনার বাড়িতে, এই মেয়েটা ছবিটা তো ওর মতো নয়, কিন্তু মেয়েটা ব্যাপারটা কি? তখন সে বললো আর কি যে মেয়েটা তো চলে গেছে গা, এই আর কি। তখন তাকে ওই ছবিটা দিলাম, পরেই সে চিনা ফেলছে। চিনা মনে করেন যে এই তো কান্নাকাটি ওই নিয়ে গেল আর কি পেপারটা। এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে নিশু হত্যার খবর। অসীমের আচরণে দেখা দিল অস্বাভাবিকতা। এবার লৌহজং থানায় জিডি করলেন নিশুর মা জাহানারা বেগম। আর সন্দেহের তালিকায় অসীমের নাম। কিন্তু খুনি অসীম ততক্ষণে পাগার পার। অসীমে তো একটু কথা কই দিতাম, ছেড়ে পয়সা থাকতো। বলতাম কি, মা তুমি বড় হয়েছে, মানুষে খারাপ বলবো, তুমি ওর সাথে ঘরে আসলে তুমি আজ থেকে বেরিয়েছো। আর ওখানে গেলে হালকা কথা বলবো, বেশি কথা তারপর না বলে অত একটা শত্রুতা বাজে, অল্প থাকবো। আর সঙ্গে বেশি যায় এটাও না।
মানুষে খারাপ বলবো, ওর মায় খারাপ বলতে, খারাপ ঘটনা করতে গেলে আমার এই ঘটনাই ঘটলাম, কিছুই দেখলাম না। এমনি নিশুর পরিবারের তখন সময় ও মানসিকতা কোনোটাই ছিল না খুনি অসীমকে খুঁজে বের করার। একটা চিন্তাই তাদের আচ্ছন্ন করে রাখে, কিভাবে তারা হাতে পাবে নিশুর লাশ। 27 মার্চ 2008 বরিশালের মুসলিম কবরস্থান থেকে তোলা হয় নিশুর লাশ, আনা হয় তা মুন্সিগঞ্জে। পরদিন আবার মুন্সিগঞ্জের লৌহজং থানার কাজিরগাঁও গ্রামে দাফন করা হয় নিশুকে। 27 তারিখে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি সাপেক্ষে তাদেরকে লাশ কবর থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডিসেন্টার করা হয় এবং লাশ কর্তৃপক্ষকে বুঝে দেওয়া হয় লাশের প্রকৃত অভিভাবকদের নিকট। এবার অসীমকে ধরার পালা। নিশুর পরিবারের সদস্যরাও বিষয়টি জানান অসীমের বাবাকে। পুরো ঘটনা জেনে ছেলেকে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। 30 মার্চ 2008 বাবা আব্দুল হামিদ শিকদার ফোন করলেন খুনি ছেলে ওয়াসিমকে। বললেন তিনি তখন রয়েছেন গেন্ডারিয়ার এক আত্মীয়ের বাড়িতে। বাবার ফোন পেয়ে ওই দিনই সেখানে যায় ওয়াসিম। আচ্ছা, আপনি নিজের ছেলেকে পুলিশের কাছে ধরিয়ে দিলেন কেন? আমি ধরাই দিলাম, আমার মানুষের মুখে শুনি যে মানুষ বলে যে ওয়াসিম এর মধ্যে জড়িত আছে, কি ওয়াসিম করছে। এই কথার পর আমি ওয়াসিমকে বাইট নাই, তাই আমি কি করি, আমি ওয়াসিমের খুঁজতেছি। খুঁজিয়া ওরা অল্লগে আমার সাথে কোনো ই হইতেছে না, মিলামিশ হইতেছে না। মেয়ে থানার ওই দারোগা না বড় দারোগা, উনি সিভিলে। তাই উনি বললো দেখেন আমি দারোগা, আমি মেহেদিগঞ্জের, আমি আপনার সাথে আমার দইরা বুক মিলাইল, মুখ মিলাই বলল যে আমি তো মানুষ, যদি আপনার ছেলেটা আপনি ধরাই দেন তাহলে আপনার ফ্যামিলির উপরে একটা কোনো অ্যাসর কোনো কিছু আসবে না। এই কথার উপরে আমি আমার ছেলেকে টেলিফোন করে ওনারা আমার সাথে গেল, আমার 2টা ভাই গেল, আর মুজামেল যাইতে চাইছিল। আমি মুজামেল বললাম যে বাবা তুই যাস না, তোরে দেখলে দৌড় দিতে পারে। তো এরকমই আমরা পাশে পয়সা রয়েছে দোকানে, তো ওই আইতাছে এক দোকান থেকে একটা বিস্কুট নাজের কেক মুখে দিছে। দেওয়ার পর ওকে আমি দেখাই দিছি যে এই ছেলে শহরে ধরছে। অসীমের বাবার কথা শুনুন। গ্রেপ্তারের পর একবারও ছেলেকে দেখতে যাননি তিনি। আরেক ছেলের জন্য আইনজীবী ধরে নিঃস্ব হয়েছেন, তাই অসীমের জন্য আর নয়, কারণ সন্তান হলেও এখন সে এক খুনি। আমি আশা করি না যে আমি উকিল ধরবো, ওর বিচারে যা হয়, এছাড়া আমার করার কিছু নাই। ওর বিচারে যা হয় তাই হবে। আমি উকিল ধরতে কেন যাব? আমি যে ওই গেছে, আমি তো ওর জন্য চোখে পানিও হালাই না। তার কারণ যে আমি বাকি যে জীবনটা আছে আমি বাচ্চা লড়িয়ে রেখে যেতে পারলাম। এবার ঘটনাটি অসীমের মুখে শোনা যাক। আগে ডিসিশন নিয়েছিলাম আমরা বরিশাল অনেক দূরে গিয়ে সংসার করব। পরে বরিশাল আমরা বরিশালের লঞ্চে উঠি, ওই যে রাজহংস, ঠিক আছে, ওঠার পর 11 নম্বর কেবিন, ওইখানে আমি ওর সাথেই করি। পরে এক সময় কথা পৃষ্ঠে আমার সাথে বেশ কিছু পুরানো কিছু কাহিনী আমাকে বলতেছে আপনি শুধু বিয়ে করছি আপনি মার উপরে জিত করে। আপনার মা আমাকে একবার নাকি বলছিল আমি খারাপ মেয়ে, আমাদের পাশের বাসার আরেকটা ছেলে আছে মিলাদ করে নাম, তার সাথে ওর একটা অবৈধ সম্পর্ক ছিল, সেটা আবার আমি জানতাম না। পরে ওই বললো এই কাহিনী তোমার আম্মা আমার বলছে, এই জন্য আমি তোমার জিত করে বিয়ে করছি। আমার পিছে আরো মনে করো বিদেশ থেকে একটা ছেলে আছে, সবসময় ফোন করে, সে আমাকে বিয়ে করার জন্য প্রস্তুত। এরকম এক পর্যায়ে ওর সাথে মনে করেন আমার হয়ে যায়। আমি আরো কিছু মানুষের কাছ থেকে ওর নামে মনে করেন কিছু শুনছিলাম। মানিক নামে একটা ছেলে আছে, ওই আমাকে বলছে কথাগুলি, ঠিক আছে। তারপর আমাদের কাজিরগাঁও গ্রামের একটা মেয়ে আছে, মৃত্যু করে নাম, ঠিক আছে, সেও আমাকে কিছু কাহিনী বলছে। এই বিয়ের যে সনির বিয়ের পর একটা ছেলে নাকি বারে খলাপাড়া থেকে আসছিল, ওর খবর পাঠাইছে, যাওয়া আসা চলতো। আমি ওর বিয়ের পর অনেক বুঝাইছি, অর্থাৎ ঘরে 2টা মোবাইল ছিল, আমি অনেক বুঝাইছি তুমি তোমার মোবাইল সিম 2টা চেঞ্জ করে আলো, আমি তোমাকে একটা সিম কিনা দেই, ঠিক আছে, তারপরে তুমি অন্য কারোর সাথে কথা বললো না, কারণ তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। সে ওইরকম আমার সাথে কথা গুরুত্ব দিত না, মাঝে মধ্যে বলতো হ্যাঁ ঠিক আছে আমি একটা সিম বন্ধ করে রাখতেছি, ঠিক আছে। এইভাবেই মনে করেন আর তখন আমি উত্তেজিত মাথায় সেইটা করে ফেলেছি।
অসীমের দেওয়া ঠিকানা অনুযায়ী সাভারের কাজী অফিসে গিয়ে আরো অনেক কিছু জানা গেল অসীম সম্পর্কে। অফিসে আসছে ওরা, আমাদের কাজ আমরা করছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি ওদেরকে চিনি না। তারপরও আমার একটু এই ছেলেটাকে দেখে একটু সন্দেহ হয়েছিল। তারপরে সাক্ষী প্রমাণ ভালোভাবে ছিল বিধে আমরা কাজটা করে এসেছি। আর ওরা কোর্ট করে নিয়ে আসছিল, ওরা ফটোকপি দিয়ে গেছে আমাদের কাছে। ওটা দেখে আমরা মূলত পুরো ইয়েটা স্যাটিসফাই ছিলাম। পুলিশের ধারণা এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ বিয়ের কাবিননামাতে সাক্ষী এবং উকিল হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তার সবগুলোই ভুয়া। এমনকি লঞ্চের কেবিন ভাড়া করার সময়ও নিজের পরিচয় বদল করে অসীম নিজের নাম দেয় কবির। এটা শুধু পরিকল্পিত না, এটা পূর্ব পরিকল্পিত। বিভিন্ন জিনিস আলামত দেখে আমার মনে হয়েছে এটা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। যাই ঘটুক না কেন, অসীম কিন্তু নির্বিকার। আমিও মনে করেন এই দুনিয়া ছেড়ে চলে যাম। আমিও সবার কাছে অনুরোধ, আমার যেন আল্লাহ ফাঁসি দেওয়া দেয় খুব তাড়াতাড়ি। আল্লাহ যেন আমার ওর সাথে নিয়ে রাখে। আমার সবার কাছে আকুল আবেদন। ওয়াসিমের বাবা আব্দুল হামিদ সিকদার, ধন্যবাদ জানালে ছোট করা হবে তাকে। নিরক্ষর এই মানুষটি অনেক শিক্ষিত মানুষের চেয়ে অনেক বড় কাজ করেছেন। বাবা হয়েও সন্তানের প্রতি সকল স্নেহ আর ভালোবাসাকে বুকের এক পাশে রেখে একজন অপরাধীকে তুলে দিয়েছেন পুলিশের হাতে। তাকে স্যালুট জানাই। দর্শক, এই ছিল আমাদের এবারের ক্রাইম ওয়াচে। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরামর্শ, সমালোচনা আর অপরাধের খবর জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইল করতে পারেন এই ঠিকানায় crimewatch@ntvbd.com অথবা crimewatchntv@yahoo.com। সবাই ভালো থাকুন। অপরাধ আর তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।